হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া আমরা বায়োলজি চ্যাপ্টার নাম্বার 4 করতেছিলাম। অলরেডি আমরা 3টা লেকচার করে ফেলছি, আজকে আমরা চতুর্থ লেকচারটা করে ফেলবো। ওকে, তো দেখি আমরা আজকে ভাইয়া কি কি টপিক পড়তে পারি। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে শ্বসন। হ্যাঁ, শ্বসন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে রেসপিরেশন। ওকে, রেসপিরেশন। সো শ্বসনটা কিন্তু আমাদের জন্য পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন, আমি ব্যাখ্যা করব। তার আগে আমি তোমাদের একটু সংজ্ঞাটা লিখে দেওয়ার চেষ্টা করি, শ্বসন বলতে আসলে কি বোঝায়। আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিই। দেখো, এই সংজ্ঞাটা কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে গোছানো নাই, সো আমি তোমাকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাই আমার সাথে নোট ডাউন করো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ জটিল বা যৌগিক, হ্যাঁ দুটি বলা যায়, জটিল বা যৌগিক খাদ্য বস্তুকে জারিত করে সরল খাদ্য দ্রব্যে পরিণত করে। হ্যাঁ, সরল খাদ্য বস্তুতে বা সরল খাদ্য দ্রব্যে পরিণত করে এবং এই প্রক্রিয়ায় শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। তাকে আমরা কি বলতেছি বলতো? শ্বসন বলতেছি। এবার আসলে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কি দেবো বলতো? প্রথম কথাই হচ্ছে এখানে কি হবে, মেনলি খাবারটাকে ভাঙার প্রক্রিয়া হবে। যৌগিক খাদ্যবস্তু কিসে কনভার্ট হবে বলতো? সরল এবং দেহের জন্য গ্রহণ উপযোগী পদার্থে কনভার্ট হবে, এরকম বিষয়টা। ওকে, যেমন ধরো আমরা কি করছিলাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে খাবার তৈরি করে আসছিলাম। এখন কি হবে, এই তৈরি হওয়া খাবারটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া ভাঙা শুরু হবে। ওকে, আমি খাবার তৈরি করছি, এখন আমি খাবারকে ভাঙবো। কেন ভাই ভাঙবো? ভাঙার দরকারটা কি? হ্যাঁ, ভাঙা লাগলে আমি খাবার কেন তৈরি করলাম? কারণ হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে শক্তি তৈরি করতে হবে, তাই না? শক্তি উৎপন্ন করতে হবে। এই যে আমি এত কাজ করতেছি, হ্যাঁ আমি যে তোমাদের জন্য দাঁড়ায় দাঁড়ায় ক্লাস রেকর্ড করতেছি, এটার জন্য আমার নিশ্চয়ই হচ্ছে এনার্জি দরকার, শক্তি দরকার। এই শক্তি আমি কার থেকে পাচ্ছি বলতো? খাদ্য থেকে পাচ্ছি, তাই না? আমি দুপুরে খাওয়া দাওয়া করছি, সেখান থেকে আমি এনার্জি পাচ্ছি। তাহলে আমরা এই এনার্জি জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তাই না? শক্তির বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে শক্তির প্রধান উৎস কোনটা ছিল বলতো? সূর্য। তাহলে আমরা প্রথমে কিন্তু সৌর শক্তি নিয়ে চিন্তা করি, রাইট? সূর্য না থাকলে ভাই এত শক্তি আমরা পাইতাম না, তাই না? আচ্ছা, আমরা কি বলছিলাম? সালোক সংশ্লেষণে বলছিলাম এই সৌর শক্তি থেকে আমরা তৈরি করব হচ্ছে রাসায়নিক শক্তি, তাই না? ওই যে এটিপি এবং এনএডিপি H+ প্রোটন, সে আকারে আমরা রাসায়নিক শক্তি তৈরি করব, তাই না? এখন এখানে একটা মজার বিষয় কি জানো? ঠিক আছে, আমরা রাসায়নিক শক্তি তৈরি করি, বাট এই রাসায়নিক শক্তি আমরা কিন্তু আবার খাবার হিসেবে জমা করে ফেলি, তাই না? আমরা সূর্যের আলো নেই, রাসায়নিক শক্তি তৈরি করি, এই শক্তি ব্যবহার করে আমরা খাবার তৈরি করি, তাই না? খাদ্য বস্তু তৈরি করি। তার মানে আমি বলতে পারি না আমার এই তৈরি করা রাসায়নিক শক্তিটা আবার খাবারের মধ্যে জমা হয়ে গেছে, বলা যায় না? অবশ্যই বলা সম্ভব। সো খাবারের মধ্যে জমা হওয়া শক্তিকে আবার আমরা বলতে পারি স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওকে, বুঝতে পারছো তো? তার মানে আমি বলতে পারি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিটা আলটিমেটলি রাসায়নিক শক্তির মাধ্যমে স্থিতিশক্তিতে পরিণত হয়ে গেছে, তাই না? স্থিতিশক্তি আকারে খাবারের মধ্যে জমা রয়ে গেছে। বুঝতে পারছো তো? সো মেনলি শ্বসনের কাজ হচ্ছে এই স্থিতিশক্তি থেকে রাসায়নিক শক্তিটাকে ব্যাক করে আনা। ওকে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থিতিশক্তি থেকে আমরা কি করব, স্থিতিশক্তিটাকে কনভার্ট করে নিব। কি আকারে কনভার্ট করবো বলতো? তাপ আকারে, হ্যাঁ তাপ শক্তি আকারে কনভার্ট করব। ওকে, বিষয়টাকে আমরা বুঝতে পারছি না? এখন তোমাদের বই কি বলছে, এই তাপ শক্তিকে অনেকটা রাসায়নিক শক্তি হিসেবেই দেখানোর চেষ্টা করছে। বুঝতে পারছো তো? যদিও তাপ শক্তি রাসায়নিক শক্তি না, রাসায়নিক শক্তি আলটিমেটলি আমাদের স্থিতি শক্তি। তবে হ্যাঁ, রাসায়নিক শক্তিকে আবার আমরা গতি শক্তিও বলতে পারি। তার মানে আমি যদি এই কথাটা এভাবে বলতাম, হ্যাঁ আমি যদি এটাকে তাপ শক্তি না বলে যদি বলতাম গতি শক্তি, তো তাহলে কিন্তু জিনিসটা লজিক্যাল হইতো। তখন আমি এই স্থিতি শক্তিকেও বলতে পারতাম রাসায়নিক শক্তি এবং এই গতি শক্তিকেও বলতে পারতাম রাসায়নিক শক্তি। ওকে, তার মানে তোমাদের বই কি করছে, সালোক সংশ্লেষণের মধ্যে রাসায়নিক শক্তি শব্দটা ইউজ করছে,
আবার শ্বসনের মধ্যেও রাসায়নিক শক্তি শব্দটা ইউজ করছে। তাহলে মাথায় রাখো ভাই, রাসায়নিক শক্তি বলতে আমরা স্থিতি শক্তিকেও বুঝবো, আবার তাপ শক্তি বা গতি শক্তিকেও বুঝবো। শ্বসনের মেন কাজ হচ্ছে এই স্থিতি শক্তি থেকে তাপ শক্তি তৈরি করা বা রূপান্তর করা। এই যে আমি বললাম না শক্তি উৎপন্ন করে, আসলে উৎপন্ন করে কথাটা ঠিক না, এখানে সঠিক কথাটা কি হবে বলতো, রূপান্তর করে। ঠিক আছে, কি হিসেবে রূপান্তর করে, তাপ শক্তি হিসেবে রূপান্তর করে। আমি কি তোমাকে বিষয়টা বুঝাতে পারছি না? আচ্ছা, এবার আসো যে আমাদের শ্বসনটা আসলে কোথায় হয়, তাই না? শ্বসনটা আসলে কোথায় হয়? শ্বসনটা হচ্ছে সকল জীবকোষে হয়। দেখো আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে ফটোসিনথেসিস। হ্যাঁ, আমরা দেখছিলাম হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এই ফটোসিনথেসিসটা শুধুমাত্র উদ্ভিদ কোষে হয়। ওকে, এটা কোথায় হয় বলতো? শুধুমাত্র উদ্ভিদ কোষে হয়। কেন? কারণ উদ্ভিদ কোষে কি আছে বলো? ক্লোরোফিল আছে, তাই তো? ক্লোরোফিল তো লাগবে সূর্যের আলোটাকে শোষণ করার জন্য। আচ্ছা, ফটোসিনথেসিস কি আমাদের দিনরাত সব বেলায় হয়? না, এটা শুধুমাত্র কেবলমাত্র দিনের বেলায় হয়। রাতের বেলায় কিন্তু সালোক সংশ্লেষণ হয় না। কেন? কারণ আমাদের তো সূর্য লাগবে, তাই না? সূর্যের আলো না পেলে কেমনে আমি শক্তির রূপান্তরটা করব, কেমনে আমি খাবার তৈরি করব, তাই না? তার মানে ফটোসিনথেসিস শুধুমাত্র উদ্ভিদ কোষে হবে এবং শুধুমাত্র দিনের বেলায় হবে। বাট রেসপিরেশন, দেখো কথাটা খেয়াল করো, রেসপিরেশনটা সকল কোষে হয়, শুধুমাত্র উদ্ভিদ কোষ না, এটা প্রাণী কোষ সহ সকল ধরনের কোষই হবে। ওকে, আচ্ছা, এবং এটা কিন্তু আসলে দিন রাত 24 ঘন্টায় হবে, সব সময় হবে, দিনেও হবে রাতেও হবে, সব সময়। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো ভাই, ফটোসিনথেসিস কিন্তু প্রাণীতে হয় না, বাট রেসপিরেশন, শ্বসনটা কিন্তু প্রাণীতে হয়। বুঝতে পারছো তো? আচ্ছা, সো আমরা আশা করি এই টপিকগুলো বুঝলাম। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখো, একটা বিষয় তোমরা খেয়াল করো, আমি বলতেছি কি সকল কোষে কিন্তু আমাদের কি হবে, রেসপিরেশনটা হবে, বাট সব কোষে কিন্তু রেসপিরেশন হওয়ার হারটা কিন্তু সমান না। দেখা যায় কি, যেসব কোষ হচ্ছে আমাদের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, বুঝছো, বর্ধনশীল অঞ্চলে থাকে, সেসব কোষে মানে কি বলে, রেসপিরেশনের হারটা, হ্যাঁ, শ্বসনের হারটা অনেক বেশি হয়। তার মানে যেসব কোষটা হচ্ছে বর্ধনশীল অঞ্চলে, যেটা হচ্ছে ক্রমাগত বড় হচ্ছে, এমন অঞ্চলে আছে, তাদের মধ্যে শ্বসনের হারটা বেশি হবে। তো বলো, বর্ধিষ্ণু অঞ্চলে আসলে কোন কোন কোষ থাকতে পারে? এটা মিল থাকে হচ্ছে আমাদের ফুল ও পাতার কুড়ি, এখানে থাকতে পারে। ওকে, তারপর ধর হচ্ছে অঙ্কুরিত বীজ। অঙ্কুরিত বীজ মানে কি, যে বীজ থেকে হচ্ছে কাণ্ড এবং মূল তৈরি হওয়া শুরু করছে, এরকম। ওকে, সো অঙ্কুরিত বীজ এখানে থাকতে পারে। তারপর হচ্ছে মূল এবং কাণ্ডের অগ্রভাগ এখানে কিন্তু থাকতে পারে। ওকে, মূল ও কাণ্ডের অগ্রভাগ। ঠিক আছে ভাই, আমরা কি বিষয়টা বুঝতে পারছি না? ইনশাআল্লাহ আমাদের এই টপিকটা ক্লিয়ার হলো। চলো আমরা সামনের দিকে যাই। এবার আসা হচ্ছে শ্বসনের প্রকারভেদ। দেখো, বাতাসের অক্সিজেনের উপর ভিত্তি করে আমরা শ্বসনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে সবাত শ্বসন, আর একটা ভাগকে আমরা বলি হচ্ছে অবাত শ্বসন। ওকে, সবাত শ্বসন মানে হচ্ছে এরোবিক রেসপিরেশন, আর অবাত শ্বসন মানে হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। আচ্ছা, এখন তাহলে আমরা বোঝার চেষ্টা করি কোন শ্বসনে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। একটা গ্রস আইডিয়া আমরা এখন নিব, তারপর আমরা ডিটেলসে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা সামারি টাইপ তুমি বলতে পারো, সেটা দেখতে পারি। আচ্ছা, খেয়াল করে দেখো, বাত বা এরো, এটা মানে হচ্ছে বাতাস। তার মানে বাতাস যদি থাকে, হ্যাঁ, বাতাস ইউজ যে করবে সেই শ্বসনটা হচ্ছে সবাত, আর যে বাতাস ইউজ করবে না সেই শ্বসনটা হচ্ছে অবাত। অমানে তো নাই, তাই না? অমানে তো অ্যাবসেন্ট। তার মানে যে হচ্ছে বাতাসকে ইউজ করবে না, বাতাসের অনুপস্থিতিতেও কাজ করতে পারবে, তারাই হচ্ছে অবাত শ্বসন, তাই না? খুবই অবভিয়াস জিনিস। তার যদি জিনিসটাকে তোমাকে নোট ডাউন করি, এটা কি হবে, বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটা হচ্ছে সবাত শ্বসন, এবং যেই শ্বসনটা বাতাসের অক্সিজেন এর সাহায্য ছাড়াই হইতে পারে,
সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অবাধ শ্বসন। দেখো, অবাধ শ্বসনের জন্য যে অক্সিজেন থাকাই যাবে না এমন কিন্তু কোনো কন্ডিশন নাই। অক্সিজেন থাকলেও হইতে পারে, না থাকলেও হইতে পারে। কেন? কারণ সে অক্সিজেনটাকে ইউজ করবে না। বিষয়টা এরকম, যেমন ধরো আমার যদি পেট ভরা থাকে, তুমি আমাকে যত খাবারই দাও আমি কিন্তু খাবো না, তাই না? বাট আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমার কিন্তু খাবার লাগবে। বিষয়টা এরকম, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা। এরপর আসলে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়াটা আসলে কিরকম। ওকে, সো মিলি সবার শ্বসনে আসলে কেমিক্যাল চেঞ্জ গুলো কিরকম হয়। সবার শ্বসনে কি হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা যে খাবারগুলো তৈরি করে আসছে, বুঝছো, সেই খাবারগুলোকে আমরা কি বলতেছি, শ্বসনিক বস্তু বলতেছি। ওকে, তো অনেকে মনে করে শ্বসনিক বস্তু মানে গ্লুকোজই বোঝায়। আসলে গ্লুকোজ বাদেও কিন্তু এখানে অন্যান্য বিভিন্ন শ্বসনিক বস্তু কিন্তু থাকতে পারে। ওকে, সেগুলো কি হতে পারে? অবভিয়াসলি গ্লুকোজ তো হবেই, গ্লুকোজ তো ভাই হবেই। গ্লুকোজ ছাড়া এখানে তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড হইতে পারে, তারপর ধর হচ্ছে ফ্যাটি অ্যাসিড হইতে পারে, তারপর ধর হচ্ছে আমাদের গ্লিসারল হইতে পারে, তাই না? এরকম এরকম উপাদান কিন্তু হইতে পারে, সেগুলো শ্বসনিক বস্তু হিসেবে ইউজ হইতে পারে। ওইটা আমাদের কনসার্নের বিষয় না মেনলি। তো মেনলি কি হইতে পারে আমাদের এখানে, যেই শ্বসনিক বস্তু আমি নেই না কেন, সেই শ্বসনিক বস্তুর কি হবে, সম্পূর্ণরূপে কমপ্লিটলি জারণ হবে। হ্যাঁ, সম্পূর্ণ জারণ হবে। বুঝতে পারতেছি এখানে কি সম্পূর্ণ জারণ হবে না, এখানে অসম্পূর্ণ জারণ হবে। এখানে শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণ হয়। তাহলে তোমার মনে আবার প্রশ্ন জাগতে পারে যে ভাই সম্পূর্ণ জারণ আসলে কি কি ঘটনা হইতে পারে। আলটিমেটলি সম্পূর্ণ জারণের পর আমরা এখানে কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারবো, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই দুটো রাসায়নিক পদার্থ তৈরি হয় সম্পূর্ণ জারণের পর। বাট অবাধ শ্বসনে অসম্পূর্ণ জারণের পর বিভিন্ন রকম কন্ডিশন হইতে পারে, বুঝছো। অসম্পূর্ণ জারণ আবার দুই রকমের হয়। একটা জারণে কি হয় জানো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং ইথাইল অ্যালকোহল তৈরি হয়, বুঝছো। এটাকে আমরা কি বলতেছি, ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আমি যদি জিনিসটা তোমাদের একটু বাংলায় লিখে দিই, কারণ বাংলা শব্দটা ইম্পর্টেন্ট। এখানে কি তৈরি হবে, ইথাইল অ্যালকোহল। এটা তৈরি হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে অবাধ শ্বসনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড সংকেত দেখে নাও, C3H4O3। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে দেখো সেকশনটা কিরকম, হয় কার্বন ডাইঅক্সাইড অথবা ইথাইল অ্যালকোহল তৈরি হবে, এই যে ইথাইল অ্যালকোহল, অথবা আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এরকম বিষয়টা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আর কি হইতে পারে বলতো, আমরা এখান থেকে আরো দেখতে পারি এই প্রক্রিয়ায় সবাদ শ্বসন প্রক্রিয়া যেহেতু খাবারের সম্পূর্ণরূপে জারণ হয়, তা আমি দেখতে পারি সবাদ শ্বসন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। হ্যাঁ, বিপুল পরিমাণ শক্তি তৈরি হবে, বুঝতে পারছো? দেখা যায় কি এই শক্তির মানটা হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। প্রতি মোল গ্লুকোজ বা শ্বসনিক বস্তু দহনে হচ্ছে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যেতে পারে। আচ্ছা, এবং ওইদিকে অবাধ শ্বসনে কি হইতে পারে, অল্প পরিমাণ শক্তি তৈরি হইতে পারে। হ্যাঁ, অল্প পরিমাণ শক্তি। এই শক্তির মানটা কত হইতে পারে চিন্তা করো, এই শক্তির মানটা হইতে পারে তোমার 56 কিলো ক্যালোরি পার মোল। ওকে, ঘটনাকে বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আবার দেখো সবাদ শ্বসনে এটিপি তৈরি হইতে পারে 38টা, 38, এবং অবাধ শ্বসনে এটিপি তৈরি হয় মাত্র 2টা। যেহেতু এটিপি কম তৈরি হয়, আমরা জানি এটিপি হচ্ছে এনার্জির একটা কারেন্সি, তাই না, জৈব মুদ্রা, তাহলে এখানে শক্তিও কম, তাই না? এবার আসো ভাই, সবাদ শ্বসন এবং অবাধ শ্বসন কোন কোন জীবে হয়, তাই না? সবাদ শ্বসন হচ্ছে সকল জীবে হয়, হ্যাঁ, সকল উদ্ভিদ ও প্রাণীতে, সকল উদ্ভিদ, উন্নত বলা উচিত, তাই না, সকল
উন্নত উদ্ভিদ এবং প্রাণীতে কিন্তু এটা হয়। এরকম বলা যায়। উন্নত মানে কি, বহু কোষী উদ্ভিদ তুমি চিন্তা করতে পারো। তাহলে নিশ্চয়ই তুমি এখন কমন সেন্স ইউজ করতেই পারতেছো। এক কোষে বিভিন্ন জীবে কিন্তু অবাধ শোষণ হইতে পারে। যেমন ওই যে মনেরা রাজ্য আমরা পড়ছিলাম না, মনেরা রাজ্যে কিন্তু আমাদের অবাধ শোষণ হইতে পারে। মনেরা রাজ্যে কি আছে বলো? বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে। এছাড়া ধরো বহুকোষীর মধ্যে কি আছে বলতো? ইস্ট। এটা কিন্তু ছত্রাকের মধ্যে পড়ে। ইস্টও কিন্তু আমাদের অবাধ শোষণ হইতে পারে। ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ব্যাকটেরিয়া এবং ইস্ট এদেরকে আমি কেন আলাদা করতেছি? কারণ আছে। কারণ কি জানো? কারণ সবাদ শ্বসনের জন্য দুইটা ইম্পর্টেন্ট অর্গানেলি বা তুমি বলতে পারো দুইটা ইম্পর্টেন্ট গঠনের দরকার আছে। একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুইটার মধ্যে এই দুইটা কাঠামোর মধ্যে কিন্তু আমাদের কি হবে বলো? সবাদ শ্বসন হবে। বাট অবাধ শ্বসন শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়া কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রে প্রযোজ্য না। দেখো এই যে ব্যাকটেরিয়া, ওটার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই, তাই না? তাহলে সে কিভাবে সবাদ শোষণ করবে? সবাদ শোষণের জন্য তো মাইটোকন্ড্রিয়া দরকার আছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কথা। এরপর রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে আমি তোমাদের টপিকের সাথে সাথে পড়াই দিব। ওকে, তাহলে মোটামুটি আমরা কি করলাম? এদের ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা হচ্ছে মোটামুটি ওদের পার্থক্যগুলা এখানে দেখার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এই সবাদ শ্বসন নিয়ে আজকের লেকচারে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে এই পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে রিটেনে, একটু ভালো করে আমাদের পড়তে হবে এটা। তো চলো ভাই আমরা এই টপিকটা দেখি, সবাদ শ্বসন, তাই তো, এরোবিক রেসপিরেশন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে সবাদ শোষণ বলতে কি বোঝায়, তাই না? তো আমরা কিন্তু সবাদ শোষণের মোটামুটি একটা ব্যাখ্যা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। সেটা কি? যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয়, তাই না? সেটাই সবাদ শোষণ। তো আমি যদি তোমাকে একটু সংজ্ঞাকারে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তোমরা কি এখন সংজ্ঞাটা নিজের মতো লিখতে পারবা বলতো? আমার মনে হয় যে তোমরা এখন সংজ্ঞাটাকে নিজের মতো লিখতে পারবা। তাও আমি তোমাকে লিখে দিই। যে শ্বসন প্রক্রিয়ায় জীবদেহ অক্সিজেনের সহায়তায় খাদ্য বস্তুকে, তাই তো, বা শ্বসনিক বস্তুকে সম্পূর্ণরূপে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, তারপর তো হচ্ছে পানি ও বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। শক্তি উৎপন্ন করে। সেই প্রক্রিয়ার নামে কি বলতো? সবাদ শোষণ। সো মোটামুটি কিন্তু আমরা এই পয়েন্টগুলো অলরেডি ওখানে আগের স্লাইডে ডিসকাশন করে আসছে, এখানে আর ডিসকাশন করার কিছু নাই। এখন আমরা মেনলি দেখবো হচ্ছে সবাদ শোষণের স্টেপস গুলো কি কি আছে। মেনলি সবাদ শোষণকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, বুঝছো? এই সবাদ শোষণ ধাপগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 4টা ভাগ বা স্টেপ তুমি বলো। এই 4টা স্টেপ কি আমি তোমাকে প্রথম হচ্ছে একটু নোট ডাউন করে দিই, তারপর আমি তোমাকে হচ্ছে বর্ণনা করার চেষ্টা করব। প্রথম স্টেপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। দ্বিতীয় স্টেপের নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি। অ্যাসিটাইল কোএ মানে হচ্ছে কোএনজাইম এ। কোএনজাইমের শর্ট ফর্ম হচ্ছে কো। বলতে পারো ভাই কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে এমন সব রাসায়নিক পদার্থ যারা হচ্ছে এনজাইমকে তার কার্যকারিতায় সহায়তা করে। ওকে, তাহলে অ্যাসিটাইল কোএ সৃষ্টি করবে। আচ্ছা,
তৃতীয় দশাটা বা তৃতীয় স্টেপটার নাম হচ্ছে ক্রেবস চক্র এবং চতুর্থ অবস্থার নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ওকে, তো ভাইয়া দেখো এখানে তোমাদের এই সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। আমরা সামনে যখন হচ্ছে এই পুরো জিনিসটা সাইকেল আকারে পড়বো, হ্যাঁ পুরো জিনিসটা হচ্ছে আমরা ডায়াগ্রাম আকারে যখন পড়বো তখন এই সিরিয়ালগুলো কিন্তু তোমাদের দরকার আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এর মধ্যে প্রথম যে আমি কাজটা বললাম গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসটা কই হয় বলতো? সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজমে হয়। ওকে, একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুইটার মধ্যে কিন্তু সাইটোপ্লাজম জিনিসটা আছে, তাই না? তাই আমি বলতে পারি গ্লাইকোলাইসিস কিন্তু সবাত শ্বসনেও হয়, অবাত শ্বসনেও হয়, তাই না? তার মানে গ্লাইকোলাইসিস কিন্তু সবাত প্লাস অবাত দুইটারই কমন একটা স্টেপ, হ্যাঁ সবাত প্লাস অবাত দুইটার মধ্যেই কিন্তু হয়। ওকে, আচ্ছা পরেটা আসি অ্যাসিটাইল কোএ। এটা কোথায় তৈরি হয়? আগে ধারণা করা হয়তো সাইটোপ্লাজমে এটা তৈরি হয়, বাট পরবর্তীতে দেখা গেছে যখন সাইটোপ্লাজম থেকে হ্যাঁ জিনিসটা এই কাঠামোটা বা এই যৌগটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে তখন হচ্ছে এই যৌগটা তৈরি হয়, তাই না? তার মানে পুরোপুরি সাইটোপ্লাজম বলাটা উচিত না, বরঞ্চ আমাকে বলতে হবে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন যখন ভেদ করে যখন সে ম্যাট্রিক্সে পৌঁছায় যায় তখন হচ্ছে অ্যাসিটাইল কোএ তৈরি হয়। তাই অ্যাসিটাইল কোএ আমি বলবো কি এটা তৈরি হয় মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া পরিচালিত হয়। ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, হ্যাঁ এটা মাথায় রাখো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এইটাও কিন্তু অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া হয়, ঠিক আছে? অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া হবে। এখানে এই তিনটা প্রক্রিয়া কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া হয়, ঠিক আছে? ওকে, তোমাদের এই জিনিসটা কি মাথায় থাকবে? তো আগে যখন আমরা যখন 9-10 ছিলাম তখন দেখতাম কি প্রথম দুইটা বলছিল সাইটোপ্লাজম, পরে দুইটা বলছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই না? বাট আসলে কি হয়, প্রথমটা হয় সাইটোপ্লাজম, বাকি তিনটা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটা বেসিক আইডিয়া। তোমাদের আমি কি বললাম, তুমি সিরিয়ালগুলো একটু মাথায় রাখো, সিরিয়ালগুলো কিন্তু দরকার আছে। ওকে, আচ্ছা সো দেখি আমরা কিভাবে হচ্ছে সিরিয়ালগুলোকে একটু ইউটিলাইজ করতে পারি, তাই না? এখন হচ্ছে আমি কি করব, প্রসেসটাকে শিখবো কিভাবে হচ্ছে এই চারটা ধাপ হয়। তো বিস্তারিত কিন্তু আমরা শিখবো না, কারণ বিস্তারিত আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে হচ্ছে আবার দেখার চেষ্টা করব। এখন জাস্ট বলতে পারো একটা সামারি আমি দেখবো, বুঝতে পারছো? সামারি আমি দেখার চেষ্টা করব। সো আমি প্রথমে কি বলতেছিলাম, আমাদের শ্বসনিক বস্তুটা কি? গ্লুকোজ, তাই তো? গ্লুকোজ। আচ্ছা, এই গ্লুকোজই হচ্ছে সর্বপ্রথম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, হ্যাঁ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে ভেঙে যাবে, ঠিক আছে? ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে বলো তো? ভেঙে মেনলি তৈরি করে 2 অণু পাইরুভিক অ্যাসিড। কি তৈরি করবে বলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এখানে একটা অণু আর এখানে ধরো একটা অণু। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি তোমাদের মনে আছে? C3H4O3 আমি মনে লিখে দিছিলাম। তাহলে দেখো সংকেতগুলো একটু দেখো, এটা সংকেত হচ্ছে C6H12O6 আর এটা সংকেত কি হবে? C3H4O3। জাস্ট দেখে রাখো আর কি, হ্যাঁ মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়, ঠিক আছে? এখন এই কাজটা হওয়ার সময় কিন্তু বেশ কিছু প্রসেস হয়, সেটা কি? সেই প্রসেসগুলো হওয়ার মাধ্যমে, হ্যাঁ প্রসেসগুলো আমাদের বিস্তারিত দরকার নাই, আমি দেখলাম যে তোমরা বিভিন্ন জায়গা থেকে এই প্রসেসগুলো বিস্তারিত পড়ো, ওটা তোমার কৌতূহলের জন্য তুমি পড়তে পারো, বাট আমাদের বইয়ের মধ্যে সেই বিস্তারিত প্রসেসটা কিন্তু নাই, সেটা আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে আবার শিখবো। ইন্টারমিডিয়েটে আবার সেই প্রসেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট বর্তমানে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে বর্তমানে আমাদের কি শিখতে হবে? বর্তমানে শিখতে হবে এই প্রসেসের মাধ্যমে কোন কোন পদার্থ তৈরি হয়, তাই না? কোন কোন রাসায়নিক যৌগ তৈরি হয় সেটা আমাদের মেনলি শিখতে হবে। তাহলে এখানে দেখার চেষ্টা করি কোন কোন রাসায়নিক পদার্থ তৈরি হবে। এখানে প্রথমে তৈরি হয় 4 অণু এটিপি, সেখান থেকে 2 অণু এটিপি কিন্তু খরচ হয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করো বা তোমাদের সিনিয়র ব্যাচ আমাকে প্রশ্ন করতো যে ভাই 4 অণু এটিপি তৈরি হয় ওকে, বাট 2 অণু এটিপি কিভাবে খরচ হয় এটা আমি বুঝলাম না। দেখো ভাইয়া, এখানে বিভিন্ন বিক্রিয়া হয় কিন্তু, দেখছো আমি বলতেছি কি মনে হতে পারে একটা সহজ প্রসেসে এই কাজটা হয়ে যাচ্ছে, আসলে এরকম না।
এখান থেকে এখানে আসতে মোট 9টা রাসায়নিক বিক্রিয়া আছে, বুঝছো, 9টা বিক্রিয়া। এই 9টা বিক্রিয়ার আলটিমেটলি আমি যদি সামারি চিন্তা করি, সেটা হচ্ছে এইটা। আমি দেখছি কি বিভিন্ন ধাপে এখানে 4 অণুর এটিপি তৈরি হয়ে যায়, বাট একই সাথে দেখতে পারি তার মধ্যে সাথে সাথে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। ওকে, এবং সাথে তৈরি হয় 2 অণু NADH2 অথবা NADH+ প্রোটন। তোমাদের বই দুই ভাবে ইউজ করছে, NADH+ প্রোটনও বলছে, আবার NADH2 ইউজ করছে। তোমাদের ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা ইউজ করো। একটা কথা মাথায় রাখবা ভাইয়া, NADPH+ প্রোটন আর NADH+ প্রোটন দুইটা কিন্তু ভিন্ন জিনিস। NADPH+ প্রোটন আমরা পড়ছিলাম সালোক সংশ্লেষণে, আর এটা হচ্ছে NADH+ প্রোটন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই। সামনে তাহলে আমরা আর কি পড়তে পারি, দেখো পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল CoA। ওকে, অ্যাসিটাইল CoA, এখানে একটা অণু তৈরি হবে, আবার এখানেও কিন্তু এরকম ভাবে অ্যাসিটাইল CoA তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতেছিলাম কি, এটার মধ্যে কার্বন আছে 2টা, এখানে ছিল 3টা আর এখানে আছে 2টা, তাহলে একটা কার্বন কি করবে, কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে, আবার এখান থেকে কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে আমাদের কার্বন সংখ্যা ম্যাচ করে গেল না, 3টা থেকে 2টা, একটা কই গেল, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে চলে গেল। আচ্ছা, সো এই প্রক্রিয়া কি হয়, এই প্রক্রিয়া আবার আমাদের এক অণু করে, প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু করে NADH+ প্রোটন তৈরি হয়। তাহলে এখান থেকে একটা NADH+ প্রোটন, আবার এখান থেকে একটা NADH+ প্রোটন। তুমি এটাকে কিন্তু NADH2 লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু যদিও লেখা উচিত না, বাট তোমাদের বই বলছে লিখতে পারো, তার মানে তুমি লিখতে পারো, আর সমস্যা নেই। ঠিক আছে, আমরা বইয়ের মতো আগাবো। হ্যাঁ, এরপর দেখো এই অ্যাসিটাইল CoA কোথায় চলে যাবে, এটা কিন্তু অলরেডি মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে গেছে, এখন সেটা চলে যাবে হচ্ছে ক্রেবস চক্রে। কোথায় চলে যাবে বলতো, এখন সেটা হচ্ছে একটা সাইকেলের মধ্যে পৌঁছায় যায়। ওকে, এটা হচ্ছে একটা সাইকেলের মধ্যে পৌঁছায় যায়, চক্রাকারে বেশ কিছু বিক্রিয়া ঘটতে থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে ক্রেবস চক্র। হ্যাঁ, ক্রেবস চক্র। ক্রেবস মানে কি জানো, এটা বিজ্ঞানী নাম থেকে আসছে। হ্যাঁ, স্যার হ্যান্স ক্রেবস, তার নাম থেকে মেনলি ক্রেবস চক্রটা চলে আসছে। তো এখানে কি হবে, 2টা অ্যাসিটাইল CoA হচ্ছে 2টা ক্রেবস চক্রের মধ্যে চলে যাবে, তাই না? কমন সেন্স, বুঝতে পারছো তো এরকম বিষয়টা। এখন ক্রেবস চক্রে কিন্তু বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া হয়, বেশ কিছু জটিল জটিল বিক্রিয়া হয়। এখন আমাদের ওই জটিল বিক্রিয়া পড়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট রেজাল্টটা দেখবো, জটিল বিক্রিয়া হওয়ার মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে। প্রথমে দেখবো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা চক্র থেকে আমাদের বলতে পারি 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এখান থেকে 2 অণু বের হয়ে যায়, আর এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ওকে, এবং এখান থেকে আমাদের বেশ কিছু রাসায়নিক যৌগ তৈরি হয়, এই যৌগগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, বুঝছো? এখান থেকে এই যে যৌগগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কি কি যৌগ তৈরি হয় খেয়াল করে দেখো। প্রথমে এখানে তৈরি হবে হচ্ছে 3 অণু NADH+ প্রোটন, তাহলে এই চক্র থেকেও সেম 3 অণু NADH+ প্রোটন, 1 অণু FADH+ প্রোটন বা FADH2 লেখা যায়। ওকে, 1 অণু করে FADH2 লেখা যাবে, সমস্যা নাই। এবং 1 অণু করে GTP তৈরি হয়। GTP কি ভাই বলো তো? আচ্ছা, আমি কি পূর্ণরূপগুলো বলে দিব? পূর্ণরূপগুলো একটু বলে দিই। NADH+ প্রোটনের পূর্ণরূপ তোমরা হচ্ছে গেস করতে পারতেছো, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ওকে, আর H মানে বিজারিত বোঝায়। আচ্ছা, FADH2 মানে কি? H মানে তো বিজারিত, সো তুমি বলো রিডিউসড ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। পূর্ণরূপগুলো না শিখলে হয়, সমস্যা নাই। GTP মানে কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। ATP মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর GTP মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে গুয়ানোসিন ট্রাইফসফেট আবার কিভাবে আসলো? তো মেনলি দেখা যায় উদ্ভিদ কোষে কখনোই GTP তৈরি হয় না, এখানে ATP তৈরি হয়। বাট কিছু কিছু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় ATPর বদলে GTP তৈরি হয়। ওকে, বাট হ্যাঁ, শক্তিমূল্য দুইটারই সেম। ATP থেকে যেই পরিমাণ শক্তি পাওয়া যায়, GTP থেকে আমরা সেম পরিমাণ শক্তি পাবো। ওকে, তো শক্তি নিয়ে আমাদের কিন্তু কোনো চিন্তা নাই। ওকে, আমাদের জাস্ট হচ্ছে এই পরিসংখ্যানগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখছো এই সমস্ত জিনিসপাতিগুলো তৈরি হলো, এই জিনিসপাতিগুলো এখন কোথায় চলে যাবে বলতো? ইলেকট্রন প্রবাহ তন্ত্রে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে
কোথায় চলে যাবে বলতো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে চলে যাবে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কি করবে? এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে রিসিভ করবে। এখানে যা যা তৈরি হচ্ছে সবগুলোকে সে গ্রহণ করবে। গ্রহণ করে কি করবে? সবগুলোকে এটিপিতে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, সবাইকে এখানে কি করবে? এটিপিতে কনভার্ট করে ফেলবে। এখানে আলটিমেটলি দেখা যায় 38 অণু এটিপি তৈরি হয়। সবগুলা যদি তুমি কম্বিনেশন করো তাহলে এখানে আমরা 38 অণু এটিপি পাইতে পারি। এটা একটা মেকানিজম আছে, বুঝছো? এখানে কিন্তু একটা মেকানিজম কাজ করে। এখানে মেনলি আমরা কিছু উৎক্ষেপিত ইলেকট্রন বা এনার্জাইজড ইলেকট্রন ইউজ করে মেনলি কি করে এটিপি তৈরি করতে পারি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া হয় যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এখানে কি হয় জানো? এখানে হবে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, এই প্রক্রিয়া আসলে কি হয় সেটা হয়তো তোমরা এখন জানবা না। হ্যাঁ, এখন এটা আমাদের জানতে হবে না, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, কঠিন পড়া। বাট এই প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি হচ্ছে সমস্ত জিনিস হচ্ছে ভাঙানো হয়ে যায়। ভাঙায় আমরা কি পাবো বলতো? 38 অণু এটিপি পেয়ে যাব। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাই NADH+ প্রোটন থেকে কিভাবে এটিপি পাওয়া যায়, বা কয়টা এটিপি পাওয়া যায়, FADH2 থেকে কতগুলো এটিপি পাওয়া যায়, তাই না? তোমার মনে প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নটা হচ্ছে আমরা এখানে সলভ করব। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করব। তার আগে আমি তোমাকে এই জিনিসটা পুরোটা আবার একটু সামারি দিয়ে দিই, একদম শর্ট সামারি। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এখানে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং এগুলো তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ক্রেবস চক্রে যাওয়ার পর 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং এই সমস্ত যৌগ তৈরি হয়। এই সমস্ত যৌগ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভেতরে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে যে কিসে কনভার্ট হয়ে যাবে? 38 মলিকিউলস অফ এটিপি তে কনভার্ট হবে। এখানে কিন্তু আরো বেশ কিছু যৌগ তৈরি হয়, যেমন এখানে কিন্তু আমাদের পানীয় তৈরি হয়, বুঝছো? এখানে আমাদের কিন্তু পানীয় তৈরি হয়। অত কিছু আমাদের জন্য আসলে অত বেশি ভাইটাল না, অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে তো? আচ্ছা, এবার সবাই আমরা একটু এটিপির ক্যালকুলেশন, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপির ক্যালকুলেশন গুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি নাম্বারিং করে আসছিলাম না, এই নাম্বারিং গুলো কিন্তু এখন আমাদের কাজে লাগবে। আমরা প্রথমে কি দেখছিলাম? গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি এবং লাস্টে আমরা ক্রেবস চক্র পড়ছিলাম। তো আমরা এখানে মেনলি কি দেখবো? আমরা খুব গুরুত্ব দিয়ে কিন্তু এটিপির ক্যালকুলেশনটা দেখবো। কার্বন ডাইঅক্সাইডের ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি। তার আমরা প্রথমে একটু এটিপির ক্যালকুলেশন বোঝার চেষ্টা করি। আমরা কি বলছিলাম? গ্লাইকোলাইসিসে কি হচ্ছিল বলতো? গ্লাইকোলাইসিস, তাহলে আমি কি এখানে নামটা লিখে দিই? আচ্ছা, লিখিয়ে দিই, সমস্যা নেই। তো গ্লাইকোলাইসিসে কি হচ্ছিল বলতো? আমরা বলতেছিলাম এখানে 4 অণু এটিপি আমি তৈরি করছিলাম, বাট সেখান থেকে আমি 2 অণু এটিপি খরচ করে ফেলছি। তাহলে থাকলো কত অণু এটিপি বলো? 2 অণু এটিপি। বুঝতে পারছো? আর কি তৈরি করলাম বলতো? 2 অণু NADH+ প্রোটন তৈরি করছে। এদেরকে আমরা কি করব? এটিপি তে কনভার্ট করব। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, এক অণু NADH+ প্রোটন থেকে কত অণু এটিপি পাওয়া যেতে পারে? হ্যাঁ, তোমার মনে এটা প্রশ্ন জাগতে পারে। তাহলে এই জিনিসগুলা আমি তোমাকে একটু নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানা থাকলে কিন্তু ভালো। তো আসলে হচ্ছে আমরা এটাকে এখানে দেখার চেষ্টা করি। আচ্ছা, মাথায় রাখতে হবে, আমরা নোট ডাউন করব। মাথায় রাখতে হবে এক অণু NADH+ প্রোটন, এখান থেকে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় হচ্ছে 3 অণু এটিপি। আবার দেখো, এক অণু FADH2 বা H+ প্রোটন, এখান থেকে পাওয়া যাবে 2 অণু এটিপি। আর জিটিপি আর এটিপি আসলে সমার্থক, তার মানে বলা যায় কি এক অণু জিটিপি মানে এক অণু এটিপি। সমার্থক না, এটা বলাই যায়। তাহলে এই ইনফরমেশন গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, একটা থেকে যদি আমি 3টা পাই, তাহলে 2টা থেকে কতগুলো পাওয়া যাবে? 3 দুগুণে 6টা পাওয়া যাবে, তাই না? 6টা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে আমি যদি যোগ করে দিই তাহলে মোট 8টা পাওয়া যাবে, তাই না? আমি যদি এখানে যোগ করে ফেলি তাহলে কতগুলো পাবো বলতো? 8টা এটিপি পাবো। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মিললে আমরা 8টা এটিপি পাচ্ছি। একটু বলা যায় না? বলা যায়। এবার চলে আসো আমাদের অ্যাসিটাইল কোএ সৃষ্টি এই স্টেপে। অ্যাসিটাইল কোএ এটা যখন সৃষ্টি হচ্ছে তখন আমি কি দেখছিলাম? দুই পাশ থেকে প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে NADH+ প্রোটন তৈরি হয়, বাট আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছিল 2টা, তাই না? তাহলে আমরা মোট কতগুলো NADH+ প্রোটন পাবো বলো? এখানে কিন্তু আমরা 2টা NADH+ প্রোটন পাবো, তাই তো? আমরা কিন্তু 2টা NADH+ প্রোটন পাবো। তাহলে 2টা থেকে মোট কতগুলো এটিপি হবে? 6টা এটিপি হবে।
তাই না? খুব অবভিয়াস জিনিস। পরেরটা আসো, এটা একটু জটিল, সেটা হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। এখানে কি হচ্ছিল, আমরা বলতেছিলাম হচ্ছে প্রত্যেক অণু অ্যাসিটাইল কোএ থেকে তৈরি হয়, 3 অণু NADH+ প্রোটন, 1 অণু FADH2 এবং 1 অণু GTP। বাট আমরা অ্যাসিটাইল কোএ কত অণু সৃষ্টি করছিলাম বলতো? অ্যাসিটাইল কোএ সৃষ্টি করছিলাম আবার 2 অণু। তার মানে এখানে এক সাইডে যা তৈরি হচ্ছে তাকে আমি ডাবল করে দিব। তাহলে NADH+ প্রোটন তৈরি হবে 6 অণু, FADH2 তৈরি হবে 2 অণু, GTP তৈরি হবে 2 অণু। সেটা আমি লিখে নিই। তাহলে 6 অণু NADH+ প্রোটন তৈরি হয়, 2 অণু FADH2 তৈরি হয় এবং 2 অণু GTP তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে বলো 6 অণু থেকে তুমি কত অণু ATP পাবা? পাবা হচ্ছে 3 6 18, 3 দিয়ে গুণ করবা, তাই তো? 3 দিয়ে গুণ করতে হবে তোমাকে। তাহলে 3 6 তুমি 18 ATP পাবা। ভেরি গুড। 2 অণু FADH2 থেকে 2 দুগুণে কত আসে? 4। ওকে। আর 2 অণু GTP থেকে 2 অণু ATP পাওয়া যাবে। তাহলে তুমি যদি এখানে হিসাবটা করে ফেলো, তাহলে কত অণু ATP পাবা বলো তো? যোগ করে ফেলো তো, কত আসে বলো? 24 অণু ATP। মানে আমি আলাদা করে যোগ করলাম আর কি। তার মানে বলা যায় গ্লাইকোলাইসিস থেকে পাওয়া যায় 8 অণু ATP, অ্যাসিটাইল কোএ থেকে পাওয়া যায় 6 অণু ATP, আর ক্রেবস চক্র থেকে পাওয়া যায় 24 অণু ATP। তার মানে তুমি যদি এখন এগুলোকে যোগ করে দাও, হ্যাঁ তুমি এগুলোকে যোগ করো অথবা এখান থেকে যোগ করো, সমস্যা নাই, যেটা ইচ্ছে তুমি করো। যোগ করলে কত পাবো দেখো, খেয়াল করে দেখো, 24 আর 6 হয় 30, 30 আর 8 যোগ করলে হবে 38 অণু ATP আমি পাচ্ছি। তাহলে এখানে যে আমি তোমাকে নোট ডাউন করছিলাম, বলে দিয়েছিলাম যে 38 অণু ATP পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় তোমরা কি এখন বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবং একটু মাথায় রাখো, এই যে আমি কনভার্সন গুলো দেখাইলাম, এই যে আমি যে তোমাকে কনভার্সন গুলো দেখাইলাম, এই কনভার্সন গুলো কোথায় হয় বলতো? ইটিসির মধ্যে হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে। জাস্ট একটু জানো, তাইলে আমার মনে হয় যে এনাফ। তাহলে গেল না? এটিপির হিসাবটা আমরা শেষ করলাম। এবার একটা জিনিস কিন্তু বাকি আছে, সেটা কি বলো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হিসাবটা খুবই সিম্পল, অনেক বেশি সিম্পল। কিরকম দেখো, এখানে তৈরি হয়, এখান থেকে তৈরি হয় 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর এখান থেকে তৈরি হবে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। শেষ। টোটাল তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রসেসটা। আমরা আশা করি জিনিসটা বুঝতে পারলাম, আমাদের আর কিছু লাগবে না, একটু জানলেই হচ্ছে। তাহলে এই হিসাবটুকুর মাধ্যমে, এই হিসাবের মাধ্যমে আমরা কি করলাম? আমরা আজকে পড়াটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা সামনের লেকচার হচ্ছে অবাধ শোষণ, এবং বাকি অংশটা পড়ে এই চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।